টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে ঢাকা থেকে সিলেট গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিশ্রামে থাকবে দুদল, কাল হবে মাঠের অনুশীলন। এবং রাজনীতিতে জড়ানো সিদ্ধান্তকে ভুল মনে করেন না সাকিব আল হাসান। ব্যাখ্যা দিলেন ছাত্র আন্দোলনের সময় সাফারি পার্কের ঘোরাঘুরি নিয়েও অবসর নিতে চান দেশের মাটিতেই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে এই ম্যাচ জিততে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য কোচ কার্লো অ্যানচেলোত্তির। অন্যদিকে প্রথম লেগ জিতলেও মাটিতেই পা রাখছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু আজ রাত 1টায়। রিয়াল মাদ্রিদ আর প্রত্যাবর্তন যেন একে অপরের পরিপূরক। বড় একটা হোঁচট খাওয়ার পর লস ব্লাঙ্কোদের ফিরে আসার সৌন্দর্যে মুগ্ধ বিশ্বের কোটি রিয়াল ভক্ত। এবার ফিরতি লেগে ঘরের মাঠে আরও একটা কামব্যাকের গল্প লেখারই অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে গুঞ্জন আছে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কোচ কার্লো অ্যানচেলোত্তির চাকরি ভাগ্য। ইউসিএল এর রাজাদের কঠিন এই চ্যালেঞ্জের আগে সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ কোচ অ্যানচেলোত্তির কপালে। সব প্রতিযোগিতা মিলে নিজেদের শেষ 5 ম্যাচে মাত্র 2 জয় আছে রিয়ালের। যদিও ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় প্রত্যাশিত সবাইকেই পাচ্ছেন কোচ। আর্সেনালকে চেপে ধরতে শক্ত রক্ষণজাল বিছিয়ে রাখার পরিকল্পনা অ্যানচেলোত্তির। সে লক্ষ্যে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা ইতালিয়ান মাস্টারমাইন্ডের, যেখানে কোচের ভরসার নাম ভাস্কুয়েজ, অ্যাসেনসিও, রুডিগার, গার্সিয়ারা। ঘুরে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন তার সবই আছে রিয়াল মাদ্রিদের। দক্ষতা, অভিজ্ঞ ফুটবলার, প্রতিশ্রুতি সবই আমাদের আছে। ঘরের মাঠে ক্রাউডও আমাদের পক্ষে। নিজেদের সেরা পারফরমেন্সটাই দেখাতে হবে। আর্সেনাল নিঃসন্দেহে একটা গোছানো দল। মিকেল আর্তেতা এই দলটার সঙ্গে অনেক দিন ধরে আছেন। তিনি এই দলের সবকিছুই জানেন, তাই তাদের ছোট করে দেখার কোনো উপায় নেই। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ীদের তাদের ঘরের মাঠে হারানোর মতো সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবেন আর্সেনাল। প্রতিপক্ষের মাঠ হলেও সাম্প্রতিক ছন্দ আশা দেখাচ্ছে মিকেল আর্তেতার দলকে। লম্বা ইনজুরি তালিকা থাকলেও নির্ভর কোচ আর্তেতা গুরুত্বপূর্ণ সবাইকেই পাচ্ছেন এই ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ হলেও ভীত নন তিনি। আমি ভীত শব্দটা বলতে চাই না। রিয়াল খুবই শক্ত প্রতিপক্ষ। আমরা তাদের সম্মান করি। তাদের ইতিহাস, ঐতিহ্য বিশ্বের যে কোনো ক্লাবকে অনুপ্রাণিত করতে পারে। এই দলের বিপক্ষে খেলাও স্বস্তির। জয়ের জন্যই খেলবো আমরা। দু দলের শেষ 2 দেখায় 1 জয় নিয়ে এগিয়ে আছে আর্সেনালই। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বেলা 11:15টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উইলিয়ামস, ক্রেগ আরভিনরা। এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা গেছে এবার বেশ আত্মবিশ্বাসী তারা। এয়ারপোর্ট থেকে নেমেই সরাসরি টিম হোটেলে চলে যান জিম্বাবুয়ে দল। এবার পূর্ণশক্তি দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনো। অভিজ্ঞ 2 ক্রিকেটার আরভিনো উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। আজ বিশ্রামেই থাকবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল, কাল হবে মাঠের অনুশীলন। যুক্তরাষ্ট্র অনেকটা নির্বাসিত জীবনে অনেক কিছুতেই বোধোদয় হয়েছে একসময়ের টাইগার সুপারস্টার সাকিব আল হাসানের। মানুষের জটিলতা বুঝতে অনেকটাই সময় লেগেছে তার। তবে রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্তকে কোনো ভুল মনে করেন না সাকিব। ব্যাখ্যা দিলেন অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়েও। এখনও বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মিস্টার 75। অবসর নিতে চান দেশের মাটিতেই। ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারি আর তার ভবিষ্যৎ নিয়েও। কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটে সাকিব নিজেই তো একটা নক্ষত্র। তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে।
দেড় যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে চড়াতে মানা, তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায়, এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত। আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, দুটা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই। মাহবুব রিমন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। ইনসানের অতিরিক্ত সময়ের গোলে 2-1 ব্যবধানে জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ক্যারিয়ারের শুরুতে করা ভুলগুলো ভুলে যেতে চান নাইম শেখ। সম্প্রতি ঘরোয়া লিগে তার রানের ফুল ঝুরির পেছনে বড় করে দেখছেন পরিশ্রম, একাগ্রতা, ফিটনেস আর পরিবারের অবদান। নাইমের মতে তিনি এখন অনেকটাই পরিণত। জাতীয় দলে আবারও ফেরার দ্বার প্রান্তে থাকা এই ওপেনার চোখ রাখছেন আসন্ন লঙ্কা সিরিজে। সুযোগ পেলে সেখানেও ধরে রাখতে চান আগ্রাসী ব্যাটিং। নাইম শেখকে নিয়ে 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। মানুষ ভুল থেকেই শিখে, পরিণত হয় নাইম শেখে। ভাবতে পারেন একটু বেশি বলা হয়ে গেল, তবে যদি আপনি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখেন এমন উপমা নিশ্চয়ই অতিরঞ্জিত মনে হবে না মোটেও, অন্তত রঙিন পোশাকে। সবশেষ 6 মাসে এনসিএল, বিপিএল আর ডিপিএল 2টা টপ স্কোরার। প্রিমিয়ারে এখন পর্যন্ত 2য় সর্বোচ্চ। এ নাইম অপ্রতিরোধ্য। অফ স্ট্যাম্পে দুর্বল নাইম সিঙ্গেলস বের করতে পারেন না। স্ট্রাইক রেট অ্যাভারেজ মানানসই নয় আধুনিক ক্রিকেটে। কদিন আগেও কত বদনাম তার। সেই নাইমের বদলে যাওয়া দৃষ্টান্ত। সঠিক বল নির্বাচন, শটের রেঞ্জে উন্নতি। জানতে চাওয়া তারই কাছে কিভাবে। যখন ডোমিনেট করে খেলতে চাইবেন তখন আপনার ডেফিনেটলি মাইন্ড সেট আপটা ওই লেভেলেরই থাকতে হবে যে আপনি কিভাবে খেলতে চান, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে চান, ডোমেস্টিকে আপনার যতগুলি টুর্নামেন্ট আছে আপনাকে কিভাবে কাউন্ট করতেছে অন্য প্লেয়াররা। তো এই জিনিসগুলি আমার কাছে অনেক ম্যাটার করে। আমার মাইন্ড সেট আপ মনে হয় এখন আমি পজিটিভভাবে চিন্তা করি, যেটা আমি 5 বছর আগে হয়তো চিন্তা করিনি যে আমার এইভাবে খেলা উচিত। ঐচ্ছিক অনুশীলনেও ঘন্টার পর ঘন্টা নেটে কাটানো। অফ সিজনে ছেলেবেলার কোচ আনোয়ার হোসেনের সঙ্গে ভুল ত্রুটি নিয়ে কাজ করা, ব্যক্তিগত মাইন্ড আর ফিটনেস ট্রেনার, সবকিছুই নাইম করেছেন নিয়ম মেনে। অফ সিজনে স্পিন বল, পেস বল বোধ জায়গা নিয়ে অনেক কাজ করছে। 2019, 20, 21 ওইটা আমার থেকে প্রায় 4-5 বছর আগে। তো ওই সময় আমি অনেক শেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ হুট করে একটা জিনিস শেখা যায় না। প্রসেস অনুযায়ী অ্যাজ এ ক্রিকেটার আপনি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ বোথ লাইফে আপনাকে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হবে। তাই তো এবার আর পেছনে ফিরে তাকাতে চান না ফরিদপুরের নাইম শেখ। ওপেনিং স্লটে নির্বাচকদের রাডারে থাকা এই ক্রিকেটার সব ঠিক থাকলে ফিরছেন লঙ্কা সিরিজেই। নেগেটিভ পজিটিভ এগুলি কোনো কিছু মাথায় নেওয়ার চেষ্টা করতেছি না। চেষ্টা করতেছি এখন ওয়েল ম্যাচুরড ক্রিকেট খেলার জন্য। 19-এ আমার ডেবু হয়েছে, এখন হচ্ছে 25। তো এতদিন ক্রিকেট খেলার পর আপনি যদি ওয়েল ম্যাচুরড না হইতে পারেন তাহলে এটা আমার নিজের ব্যর্থতা। তো আমি মনে করি এখন আমি গুড এনাফ, ওয়েল ম্যাচুরড। দারুণ ফর্মের পরেও ডিপিএলে দলকে সুপার লিগে তুলতে না পারার আক্ষেপ আছে নাইম শেখের। তবে তার দৃষ্টি 2027 ওয়ানডে বিশ্বকাপে। আছে জাতীয় দলে দেশি কোচিং স্টাফদের নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গি। সে গল্প থাকবে 2য় পর্বে। এরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেখতেছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব। অনুশীলনে ব্যস্ত দলগুলো এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল
অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কাল থেকে ডিপিএল এর সুপার লিগের মহারণ শুরু হচ্ছে এবং শীর্ষ 6 দল কিন্তু মুখোমুখি হবে একে অপরের। শীর্ষ 6 দলের তালিকাটা যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সবার উপরে রয়েছে 18 পয়েন্ট নিয়ে। তারপরে অবস্থান কিন্তু আবাহনী রয়েছে সবার উপরে 18 পয়েন্ট নিয়ে এবং মোহামেডানের পয়েন্ট 18, তাদের অবস্থান হচ্ছে 2 নম্বরে এবং 3 নম্বরে রয়েছে কিন্তু আমি যদি বলি গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং 4 নম্বরে গুলশান, 5 নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক এবং 6 নম্বর লিজেন্ডস অফ রূপগঞ্জ। পয়েন্টের হিসেবের দিকে যদি তাকাই সেক্ষেত্রে কিন্তু 18 পয়েন্ট 2 শীর্ষ দলের, তারপরে কিন্তু 16 পয়েন্ট রয়েছে গাজীর, 15 পয়েন্ট রয়েছে আপনার অগ্রণী ব্যাংকের, গুলশান ক্রিকেট ক্লাবের 14 পয়েন্ট, অগ্রণী ব্যাংকের 13 পয়েন্ট হচ্ছে লিজেন্ডস অফ রূপগঞ্জের। শিরোপার যে ফাইটটা আসলে দেখা যাচ্ছে যে শীর্ষ 2 দলের মধ্যেই হবে, কারণ যে নিচের দিকে যে 6 দলের মধ্যে নিচের দিকে যারা রয়েছে তাদের পয়েন্টের ফারাকটা একটু বেশি হয়। এই সুপার লিগে এসেও কিন্তু লড়াইটা কঠিন হয়ে যাবে শিরোপার রেসের কথা যদি দিকে। আজকে বেশ কয়েকটা দল কিন্তু অনুশীলন করেছে আগামীকালকের ম্যাচ সামনে রেখে। আমরা যেমনটা দেখেছি এখানে অনুশীলন করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী এখন অনুশীলন করছে, মোহামেডানের ক্রিকেটাররাও আসলে এখানে এসেছেন অনুশীলন করতে। আগামীকালকে মোহামেডানের ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে, তাদের ম্যাচটি রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। হাড্ডাহাড্ডি লড়াই হবে 2 দলের মধ্যে বলাই যায় এবং কি আবাহনীর ম্যাচকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলা যায়। অগ্রণী ব্যাংক যদিও দারুণ ক্রিকেট খেলছে এবারের মৌসুমে, তাছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। গুলশানও কিন্তু অনুশীলন করেছে। পাশাপাশি যারা রেলিগেশন লিগ খেলবে আমরা দেখেছি পার্টেক্স স্পোর্টিং ক্লাব, যারা অনেকভাবে আসলে এবারে ডিপিএলে সমালোচিত হয়েছে, কোচ ক্রিকেটার দেনা পাওনার বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারাও আসলে অনুশীলন করেছে। ক্রিকেট পাড়ায় আরও একটা বিষয় সবচেয়ে বেশি এখন আলোচিত গতকালকে যে ইস্যুটি হয়েছে সেটি হচ্ছে যে দুদকের অভিযান। এখানে আসলে এই অভিযানের পরবর্তীতে বিসিবিও কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে এবং বিসিবি দুদককে আসলে সব ধরনের সহযোগিতা করার জন্য যে ডিপার্টমেন্টগুলো সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে আসলে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সব ধরনের তথ্য প্রদান করার জন্য। এবং আমরা সাবেক ক্রিকেটার এবং সংগঠনদের সাথে কথা বললাম, তারা আসলে বলছে এটা আসলে একটা একেবারেই নজিরবিহীন একটি ঘটনা। বিসিবিতে এ ধরনের কোনো কর্মকাণ্ড এর আগে কখনো হয়নি, যেটা আসলে ক্রিকেটের ইমেজকে আসলে ক্ষুণ্ণ করেছে। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। কামাল বাবুর দলের বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর স্বস্তির জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ফুটবলাররা। আগামী 22 এপ্রিলের ফাইনালেও ধারাবাহিকতা ধরে রেখে দলকে শিরোপা উপহার দিতে চান ম্যাচ সেরা সাদউদ্দিন। অন্যদিকে হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তুলেছে রহমতগঞ্জ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। কিংস অ্যারেনায় একটা ঝড়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কুমিল্লায় ঢাকা আবাহনী ও সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে এলো স্বস্তির জয়। কিংস অ্যারেনায় পড়ন্ত বিকেলে জয়ের রঙিন উৎসবে মেতে উঠলেন ফুটবলাররা। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করা ফুটবলারদের ভালোবাসায় সিক্ত করেন সমর্থকরাও। ফুটবলাররাও তাদের কাছে এসে ভালোবাসার জবাব দেন। উল্টো চিত্র ছিল রহমতগঞ্জ শিবিরে। দাপুটে পারফর্ম করার পরও হেরে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েন কামাল বাবুর ছাত্ররা। অথচ ম্যাচের শুরু থেকে লাগাম ছিল রহমতগঞ্জের হাতেই। শেষ 2 ম্যাচের মতো এদিনও শুরুটায় ছন্ন ছাড়া ছিল বসুন্ধরা কিংস। 27 মিনিটে ফ্রি কিক পেয়েছিল রহমতগঞ্জ, তবে সলোমনের শটে মাথা ছোঁয়াতে পারেননি দলের কেউ। 40 মিনিটে কিংসের শেখ মোরসালিন সুযোগ হারালে গোলশূন্য থাকে প্রথমার্ধ। অবশেষে 76 মিনিটে নাবিব নেওয়াজ জীবনের পাসে গোল করেন সলোমন কিং। গাম্বিয়ান ফুটবলারের গোলে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্ন জাগে রহমতগঞ্জে। তবে 81 মিনিটে সে আশা মাটি করে দেন সাদউদ্দিন। তার দূরপাল্লার শটে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। নির্ধারিত সময় আরও কিছু সুযোগ নষ্ট করে দুদল। এতে 1-1 সমতায় শেষ হয় নির্ধারিত সময়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 107 মিনিটে উত্তেজনা ছড়ায় ম্যাচে। রহমতগঞ্জের তাজউদ্দিন ফাউল করে বসেন তার ভাই কিংসের সাদউদ্দিনকে। সেই ফাউলকে কেন্দ্র করে কিংসের মুজিবুর রহমান জনি ও রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে যোগ দেন অন্যরাও। বাকবিতণ্ডায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। 4 মিনিট পর রেফারিদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এরপরই চমক দেখান বদলিনামা ইনসান হোসেন। 113 মিনিটে রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করে জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ডও পান এই ডিফেন্ডার। আর তাতেই রহমতগঞ্জের স্বপ্ন ভেঙে ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস। ভাইয়ের সঙ্গে ফাউলের ঘটনা ম্যাচ শেষেই ভুলে গেছেন বলে জানালেন ম্যাচ সেরা সাদুদ্দিন। দলকে শিরোপা উপহার দেয়াই মূল লক্ষ্য তার। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি পেলেও রহমতগঞ্জকে তা দেননি রেফারি। হারের জন্য তাই কাঠগড়ায় রেফারিকেই তুলল রহমতগঞ্জ। এটা অনেক এক্সাইটমেন্ট, 2 ভাই 2 দলে এবং 2 ভাই যখন একসাথে ন্যাশনাল টিমে থাকি, এটার ফিলিংস ইজ ভেরি ডিফারেন্ট। তো এটা এক্সপ্লেন করা যাবে না। আমাদের টোটাল ফোকাস হচ্ছে ফাইনালে আমাদের এই ট্রফিটা নিব, দেন আমরা লিগ নিয়ে চিন্তা করব। একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা টিম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা তো নিরুপায় যে আমরা ফেডারেশনের কাছে দেওয়ার পর, চিঠি দেওয়ার পরও তার ভেন্যুটাকে চেঞ্জ করলো না, এটাও আমরা দুঃখ প্রকাশ করতেছি। এবং রহমতগঞ্জ MFS কখনো এটা আশা করে না যে এই ধরনের কার্যকলাপ। আগামী 22 এপ্রিল শিরোপার মঞ্চে বসুন্ধরা কিংস লড়বে ঢাকা আবাহনীর বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল অবকাঠামো উন্নয়নে নতুন করে সুখবর পেল বাংলাদেশ ফুটবল। FC বাজেটে 63% বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে $2.5 মিলিয়ন পাচ্ছে বাফুফে, যা ব্যয় হবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। এদিকে হামজার অন্তর্ভুক্তি ও র্যাঙ্কিংয়ে সুফল পাওয়ায় বাফুফেকে প্রশংসায় ভাসাচ্ছেন বিদেশি ফেডারেশনের কর্মকর্তারা। গত শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে 35তম AFC কংগ্রেস, যেখানে অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এই কংগ্রেসের মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে। AFC থেকে প্রতি বছর $5 লাখ অনুদান পায় বাফুফে। এবার সেই বাজেট 63% বৃদ্ধি করেছে AFC। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে $2.5 মিলিয়ন পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া MEA-তে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে $2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এদিকে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের অর্থ এখনো খরচ করতে পারেনি বাফুফে। গত বছরের ডিসেম্বরে কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের, তবে জমি না পাওয়ায় সে অর্থ এখনো খরচ করতে পারেনি ফেডারেশন। তার মধ্যেই স্টেডিয়ামে উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিলল AFC থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এই বিষয় থাকবে আলোচনায়। এটা ফিফার যে প্রজেক্ট হয়, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টে আপনার সমন্বয় করা পসিবল না। এটার জন্য ফিফা থেকে আমরা ডেডিকেটলি টাকা স্যাংশন অলরেডি হয়েছে। সো আমরা জমিটা হাতে পাওয়ার পরপরই আমরা এটা কাজ শুরু করব এবং আমরা এর জন্য প্রতিনিয়ত যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে প্লাস ওইখানকার কক্সবাজারের ডিসির সাথে যোগাযোগ রাখছি। এদিকে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর বাংলাদেশ ফুটবল নিয়ে আগ্রহ বাড়ছে সবার। ভারতের বিপক্ষে ম্যাচের পর র্যাঙ্কিংও এগিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের বাইরেও প্রশংসা বেড়েছে বাংলাদেশ ফুটবলের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। গ্রাম বাংলার জনপ্রিয় লাঠি খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় লাঠি খেলার বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ। বর্ষবরণ উদযাপন উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। লোকজ এই খেলা দেখে উচ্ছ্বসিত গ্রামীণ নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ। আগামীতে আরো বড় পরিসরে লাঠি খেলার আয়োজনের আশ্বাস আয়োজকদের। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গ্রামীণ জনপদের জনপ্রিয় লাঠি খেলা সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলাটি। হারিয়ে যাওয়া এই সংস্কৃতি রক্ষার পাশাপাশি আত্মরক্ষার কৌশল নববর্ষ উপলক্ষে জামালপুরের পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামে আয়োজন করা হয় লাঠি খেলার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা থাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা লাঠি দিয়ে বিভিন্ন কসরতের মাধ্যমে তাদের নৈপুণ্য উপস্থাপন করেন, যা উপস্থিত নারী শিশু সহ সকল বয়সী দর্শকরা আনন্দের সঙ্গে উপভোগ করেন। লাঠিবাড়ি খেলা হলো আমাদের ঐতিহ্যবাহী খেলা। এই খেলায় অনেক মানুষ হয় প্রতি বছরই। আমরা অনেক দূরে থেকে আইছি, খেলাতে খুব মজা লাগলো আর কি, ভালো লাগলো। প্রতি বছরে পয়লা বৈশাখে উদযাপন করে আমরা অনেক আনন্দ নিই, কিন্তু অনেক আগে
আগের থেকে অনেকটাই আজকে অনেক ভালো হয়েছে। কর্তৃপক্ষের কাছে এই আবেদন যে প্রতি বছর যেন এই খেলাটা আয়োজন করা হয়। লাঠি খেলায় বিভিন্ন এলাকা থেকে আসা 60 জনের একটি দল অংশগ্রহণ করে। খেলাটি ছাড়াও আয়োজন করা হয়েছে নানা গ্রামীণ বিভিন্ন ধরনের খেলা। এই খেলায় আছে ঝুঁকিও, তবে আনন্দময় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। আমাদের এই খেলা দর্শকের সামনে দেখায় খুব একটা আনন্দ লাগে। সরকার যদি কালে এই খেলাটার জন্য আমাদের জন্য পিছিয়ে দ্বারা সামনে দ্বারা সঙ্গে সহযোগিতা বলে কাঁধে কাঁধ মিলা আমরা এই খেলাটা ধরে রাখার জন্য চেষ্টা করব। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার কথা জানান আয়োজকরা। কোনো মা বা বাবার ছেলে সন্তানেরা কখনো নেশাগ্রস্ত বা অন্যায়মূলক কাজে না যায়। সারা বাংলাদেশে মানুষ কিভাবে উৎফুল্লভাবে ঘর থেকে বেরিয়ে এই বাঙালি জাতি এই শুভ নববর্ষ নতুন একটি বছরকে উদযাপন করতেছে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাগুলো বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সবাই। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স লিগে পাহাড় ডিঙানোর চেয়েও কঠিন সমীকরণ রিয়াল মাদ্রিদের। আর্সেনালকে হারাতে হবে 4 গোলের ব্যবধানে। বার্নাব্যুতে খেলা হওয়ায় সতর্ক গানার্স। এবং রাজনীতিতে জড়ানো সিদ্ধান্তকে ভুল মনে করেন না সাকিব আল হাসান। ব্যাখ্যা দিলেন ছাত্র আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরি নিয়েও অবসর নিতে চান দেশের মাটিতেই। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।